নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। কৈলাসহর সীমান্তে বাংলাদেশের অবৈধ বাঁধ নির্মাণের বিষয়টিকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাক্ষাৎ পর্বে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। শনিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিন কৈলাসহর সীমান্তে বাংলাদেশের সিলেট ডিভিশনের শরীফপুরে অবৈধ বাঁধ নির্মাণের সম্পূর্ণ তথ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সাথে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সবিস্তারে রিপোর্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, কৈলাসহরে মনু নদীর দুই পারে দুটি বাঁধ রয়েছে। 40 বছর আগে নির্মিত হয়েছিল ভারতের অংশের বাঁধ। বর্তমানে বাংলাদেশ সরকার কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটা তারের পাশে, এমনকি জিরো পয়েন্টের একেবারে পাশে সম্পূর্ণ অনৈতিকভাবে নির্মাণ করছে উঁচু বাঁধ। অনৈতিকভাবে উঁচু বাঁধ নির্মাণের ফলে আগামী বর্ষাকালে জলের নিচে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গোটা কৈলাসহর জুড়ে। অবিলম্বে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আগামী দিনে কৈলাসহরে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে বলে সদ্য অনুষ্ঠিত রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে আশঙ্কা প্রকাশ করেছিলেন ঊনকোটি জেলার বিধায়করা। এরপরে শুক্রবার রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে পরিদর্শনে গিয়েছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা সহ প্রশাসনিক একটি দল। বাংলাদেশ সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে বাঁধ তৈরি করছে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার জিরো পয়েন্টের একেবারে পাশে বাঁধ তৈরি করছে। এটা কোনো অবস্থাতেই বাংলাদেশ সরকার করতে পারে না। তাছাড়া যেভাবে উঁচু করে এবং চওড়া করে বাঁধ নির্মাণ করছে, সেটা এভাবে করতে পারে না। এর নির্দিষ্ট গাইডলাইন রয়েছে এবং তা মেনেই করা উচিত ছিল বলে জানিয়েছিল প্রশাসনের আধিকারিকরা। সার্বিক বিষয়টি নিয়ে এবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করে অবৈধ বাঁধ নির্মাণের সম্পূর্ণ তথ্য দিয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা পূর্বশার আরবান হাটে আগামী 20 থেকে 27 জানুয়ারি পর্যন্ত ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে পূর্বোত্তর আদি বাজার মেলা। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার ট্রাইফেড ও মার্কফেড এর সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ পরিকল্পনায় ভারতকে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার সংকল্প হাতে নিয়েছে। দেশের জনজাতি অংশের মানুষদের আর্থিক ও সামাজিক মান উন্নয়নে নিরন্তর কাজ করার উদ্দেশ্যে ট্রাইফেড গঠন করা হয়েছে। বন্ধন প্রকল্প, পিএম জনমন প্রকল্প এই প্রকল্পের আওতাধীন। আর এরই অঙ্গ হিসেবে পূর্বোত্তর আদিবাজার মেলার আয়োজন বলে ট্রাইফেডের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। আজকে তাদের হাতে কিভাবে অর্থ পৌঁছানো যায়, তাদের হাতে কিভাবে তাদের অর্থনৈতিক বুনিয়াদ কিভাবে শক্তিশালী করা যায়, তাদের সামাজিক মান উন্নয়ন কিভাবে করা যায়, তাদের মুখে কিভাবে হাসি ফোটানো যায়, আজকে সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের ডাবল ইঞ্জিন। আগামী 29, 30 এবং 31 জানুয়ারি অনুষ্ঠিত হবে সিপিআইএম এর ত্রিপুরা রাজ্য সম্মেলন। দলের রাজ্য সম্মেলনকে সফল করার আহ্বানে বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে আয়োজন করা হয় মিছিল ও সভার। অফিস টিলা পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে বিশালগড় বাজার ঘুরে ফের অফিস টিলায় এসে পথসভার কথা ছিল, কিন্তু বিশালগড় থানার পুলিশ ফায়ার সার্ভিসের সামনে থেকে মিছিল ঘুরিয়ে দেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আগামী 29, 30, 31 আমাদের পার্টির রাজ্য সম্মেলন। এই সম্মেলনে একটা প্রকাশ্য সমাবেশ হবে। এই সমাবেশে যাতে জনগণ সামিল হয় এবং সরকারের এই জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান, রাজ্য অরাজকতার অবসান ঘটান, শান্তি ফিরিয়ে আনেন এবং মানুষের মধ্যে যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে জীবিকা নির্বাহ। পুলিশ সপ্তাহ উপলক্ষে অভিনব উদ্যোগের সাক্ষী হয়ে রইল লংথরাই ভ্যালির অন্যান্য থানা সহ ছৈলেংটা থানা এবং খোয়াই থানা। শনিবার 2 ঘন্টার জন্য থানার দায়িত্ব দেওয়া হয় স্কুল পড়ুয়াদের হাতে। এই অভিনব উদ্যোগে থানার কাজকর্ম কিভাবে পরিচালিত হয় তা হাতে কলমে শিখেছে ছাত্রছাত্রীরা। খোয়াই থানায় এই উদ্যোগ উপস্থিত ছিলেন রাজ্যের ডিআইজি সঞ্জয় রায় এবং পুলিশ সুপার রমেশ যাদব সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে উৎসাহিত করেছেন তারা। অন্যদিকে ছৈলেংটা থানাতে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ আধিকারিক। এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ছৈলেংটা থানা ও খোয়াই থানাধীন এলাকাগুলিতে। পুলিশ উইক উপলক্ষে আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে সেটার অঙ্গ হিসাবে আজকে স্কুলের যে স্টুডেন্টরা আছে তাদের সাথে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছি।
যেখানে আহ, দিনের জন্য তাদেরকে ওসি বানানো হয়েছে, বিভিন্ন অফিসার বানানো হয়েছে এবং পুলিশ স্টেশনের কাজ কি, তাদের ভূমিকা কি, সেই সম্বন্ধে তাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে। এটার মানে মূল উদ্দেশ্য কি এটা করা? আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা হবে এই মামলার। আরজিকরে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার রায় ঘোষণা করল শিয়ালদা আদালত। এই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন বিচারক অনির্বাণ দাস। সোমবার শাস্তি ঘোষণা করবে আদালত। রায়ের পর তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করল সঞ্জয় রায়। এদিকে প্রমাণ জমা পড়েছে, সেই প্রমাণের উপর ভিত্তি করে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানালো আদালত। যদিও পাল্টা সঞ্জয় দাবি করে সে এই কাজ করেনি। তার বক্তব্য, যারা করেছে কেন ছাড়া হচ্ছে তাদের কথা বলতে দেওয়ার আর্জিও জানায় সে। বিচারক জানান তিনি সঞ্জয়ের কথা শুনবেন সোমবার। গত বছর 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সেমিনার রুমে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। তাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল। ঘটনার পরের দিনে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। 13 আগস্ট সিবিআইকে এই মামলার তদন্ত ভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরে 18 আগস্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। সেই সময় আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। গত 2রা সেপ্টেম্বর আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ। এরপরে 14 সেপ্টেম্বর সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে আরজিকরের চিকিৎসকের খুনের ঘটনায় এফআইআর করতে দেরি করা এবং প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে সিবিআই। সুবিচার চেয়ে রাজ্য জুড়ে আন্দোলন করেন জুনিয়র চিকিৎসকরা, অনশনও করেন চিকিৎসকদের অনেকেই। ইতিমধ্যে খুন ও ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন সন্দীপ এবং অভিজিৎ। তবে সন্দীপ ঘোষ দুর্নীতির মামলায় জামিন না পাওয়ায় জেলে রয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গ্রেড 3 থেকে গ্রেড 2 তে উন্নীত করা হলো আগরতলা এমবিবি বিমানবন্দরকে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গ্রেড 2 তে উন্নীত হওয়ার কারণে বৃদ্ধি পাবে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং পরিকাঠামো। যাত্রী স্বাচ্ছন্দ্য এবং পরিকাঠামো উন্নয়নের ভিত্তিতে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে 3য় গ্রেড থেকে 2য় গ্রেডে উন্নীত করেছে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এটি অত্যন্ত গর্বের বিষয় যে এমবিবি বিমানবন্দর আগরতলাকে যাত্রী চলাচল এবং পরিকাঠামো উন্নয়নের ভিত্তিতে গ্রেড 3 থেকে গ্রেড 2 এ উন্নীত করা হয়েছে। তার সামাজিক মাধ্যমে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের সার্কুলার শেয়ার করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য ক্রমাগত সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা সার্কুলার অনুসারে এমবিবি বিমানবন্দর ছাড়াও ভোপাল, মাদুরাই, সুরাট, উদয়পুর এবং বিজয়ওয়াড়া বিমানবন্দরগুলিকেও গ্রেড 3 থেকে উন্নীত করা হয়েছে গ্রেড 2 এ। আগরতলা থেকে 20 কিলোমিটার উত্তরে রয়েছে এই এমবিবি বিমানবন্দর। গ্রেড 2 তে উন্নীত হওয়ার কারণে বিমানবন্দর পরিচালকের পদমর্যাদা যুগ্ম মহাব্যবস্থাপক থেকে মহাব্যবস্থাপক পর্যন্ত উন্নীত হবে এবং আগরতলা এমবিবি বিমানবন্দরে কর্মী সংখ্যা বৃদ্ধি পাবে উল্লেখযোগ্যভাবে। এমবিবি বিমানবন্দর হল গুয়াহাটি বিমানবন্দরের পরে উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দেবার জন্য বরাবরই কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছে রাজ্য সরকার। এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার পর বিমান পরিষেবা চালু হবে বাংলাদেশের চট্টগ্রাম এবং আগরতলার মধ্যে। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই বিষয়টিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। উল্লেখ করা যেতে পারে আগরতলা চট্টগ্রাম রুটে বিমান পরিষেবা দেবে স্পাইস জেট এবং সেই অনুযায়ী ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষকে 15 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। 2022 সালের ডিসেম্বর মাসে 3 মাসের অগ্রিম হিসেবে এই খাতে আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষকে 3.85 কোটি টাকা দিয়েছিল রাজ্য সরকার। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইমিগ্রেশন ব্যুরোতে নিযুক্ত করেছে 25 জন পুলিশ কর্মী। এমবিবি বিমানবন্দরের পাশাপাশি উত্তর ত্রিপুরার কৈলাসহর এবং কমলপুর বিমানবন্দর চালু করার বিষয়েও সচেষ্ট রয়েছে রাজ্য সরকার। গত 4 জানুয়ারি 2022 সালে 438 কোটি টাকা ব্যয়ে নির্মিত এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে এমবিবি বিমানবন্দর থেকে প্রতিদিন 4000 জনের বেশি যাত্রী চলাচল করে, যেখানে ওঠানামা করে 13টি ফ্লাইট।
পিক আওয়ারে একই সাথে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় যাত্রীদের পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে 30,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত এমবিবি বিমানবন্দরে নতুন টার্মিনালটি। রাজধানী থেকে 20 কিলোমিটার উত্তরে অবস্থিত এই আগরতলা বিমানবন্দর, যা আগে পরিচিত ছিল সিঙ্গারবিল বিমানবন্দর নামে, জুলাই 2018 সালে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে নামকরণ করা হয়েছিল এই আগরতলা বিমানবন্দরটি। 1942 সালে তৎকালীন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য দান করেছিলেন এই বিমানবন্দরের জমিটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এয়ার ফোর্সের প্রযুক্তিগত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল এই বিমানবন্দর। এবার আপগ্রেডেশনের ফলে নতুন টার্মিনাল, রানওয়ে, ট্যাক্সিওয়ে এবং অন্যান্য অবকাঠামো অন্তর্ভুক্ত করা হবে এমবিবি বিমানবন্দরে। ফ্লাইটের সংখ্যা বাড়ানোর জন্য তৈরি করা হবে নতুন রানওয়ে, পার্কিং এর জন্য তৈরি করা হবে নতুন অ্যাপ্রন, টার্মিনাল এবং বিমানবন্দরের অন্যান্য অংশ সংযুক্ত করার জন্য তৈরি করা হবে নতুন পরিবহন সুবিধা, লাগেজ হ্যান্ডলিং উন্নত করার জন্য তৈরি করা হবে নতুন লাগেজ হ্যান্ডলিং সিস্টেম। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কুম্ভ মেলা উপলক্ষে বাতিল করা হলো আগরতলা দিল্লি এবং দিল্লি আগরতলার যথাক্রমে 27 এবং 29 তারিখের যাত্রী রেল পরিষেবা। এদিকে ঘন কুয়াশা এবং অন্যান্য কারণে দূরপাল্লার রেলের অধিক বিলম্বে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজ্যের যাত্রী সাধারণদের। প্রয়াগরাজে মহাকুম্ভ উপলক্ষে বাতিল করা হয়েছে বহু দূরপাল্লার যাত্রী ট্রেন। এর মধ্যে রয়েছে একজোড়া আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস সহ উত্তর পূর্ব সীমান্ত রেলের বেশ কিছু ট্রেন। একই কারণে বহু ট্রেন চলাচল হচ্ছে ঘুরপথে। পাশাপাশি দেশের উত্তরাংশ জুড়ে চলছে ঘন কুয়াশার দাপট। ফলে রাজ্য সহ সীমান্ত রেল এলাকার দেশের বিভিন্ন অংশের বহু দূরপাল্লার যাত্রী ট্রেন চলাচল করছে অস্বাভাবিক দেরিতে। এসব ট্রেনের মধ্যে রয়েছে রাজধানী শহর আগরতলার সঙ্গে পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট স্টেশনের সংযোগ রক্ষাকারী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনও। শীত পড়তেই 7 থেকে 12 ঘন্টা পর্যন্ত দেরিতে চলাচল করছে এই ট্রেন। আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস চলাচল করছে 3 থেকে 7 ঘন্টা দেরিতে। একইভাবে আসামের ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস সহ দেশের উত্তর অংশের সঙ্গে সংযোগ রক্ষাকারী বহু ট্রেন চলাচল করছে অনেকটাই বিলম্বে। শুধু দেশের উত্তরাংশ নয়, পূর্ব এবং মধ্যাঞ্চল সহ দক্ষিণাংশের মধ্যে চলাচল করা বিভিন্ন ট্রেনও গত প্রায় যথেষ্ট দেরিতে আসা যাওয়া করছে গত প্রায় 2 মাস ধরে। এর বিরূপ প্রভাব পড়েছে যাত্রী সাধারণের উপর। সৃষ্টি হয়েছে ক্ষোভ। নির্দিষ্ট সময়সূচি না মেনে যাত্রী ট্রেন চলাচলে দুর্ভোগ সইতে হয় নিত্যযাত্রীদের। তাদের পক্ষে সময় মতো গন্তব্যে পৌঁছা অথবা আসা যায় না। তাতে চিকিৎসা সহ নানা প্রয়োজন মেটানোর ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হচ্ছে যাত্রী সাধারণকে। পড়তে হচ্ছে বিপাকে। এই কারণে তাদের যাত্রাপথের খরচ যায় বেড়ে। ত্রিপুরার মতো দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক এলাকায় অবস্থিত রাজ্যের মানুষের সমস্যা আরো বেশি, কারণ এই রাজ্যে জলপথের কোনো সুবিধা নেই। সড়ক পথে বহিরাজ্য তথা দূরপাল্লায় চলাচলের সুযোগ কার্যত নেই। বিমান পথে চলাচল আজও সাধারণ মানুষের নাগালের বাইরে। ফলে রাজ্যে ব্রডগেজ রেলপথ চালু হওয়ার পর থেকে রেলপথে দূরপাল্লার যাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছেন রাজ্যের সিংহভাগ মানুষ। এই অবস্থায় বিভিন্ন যাত্রী ট্রেন অস্বাভাবিক দেরিতে চলাচল করা সহ আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেসের মতো বাতিল হওয়ায় বিপদ আরও বেড়েছে রাজ্যবাসীর। 27 জানুয়ারি আগরতলা থেকে নয়াদিল্লির আনন্দ বিহার টার্মিনাল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য নির্দিষ্ট তেজস রাজধানী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। একইভাবে বাতিল করা হয়েছে 29 জানুয়ারি আনন্দ বিহার টার্মিনাল স্টেশন থেকে আগরতলার উদ্দেশ্যে ছেড়ে আসার জন্য নির্দিষ্ট তেজস রাজধানী এক্সপ্রেস। ফলে আরও এক প্রস্থ দুর্ভোগ সইতে হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট যাত্রী সাধারণেরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 31 জানুয়ারি থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। অধিবেশন চলবে 4 এপ্রিল পর্যন্ত। 1 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এদিকে এবারের বাজেট অধিবেশনে নজরে থাকবে এক দেশ এক নির্বাচন বিল। সংসদের বাজেট অধিবেশন শুরু হবে 31 জানুয়ারি। 2 দফার অধিবেশন চলবে 2 মাসেরও বেশি সময় ধরে। বাজেট অধিবেশন শেষ হবে 4 এপ্রিল। এর মধ্যে চিরাচরিত রীতি অনুযায়ী 1 ফেব্রুয়ারি 2025-26 অর্থবছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এটা হবে তাঁর একটানা 8ম বাজেট। রীতি মেনে সংসদীয় বাজেট অধিবেশনের সূচনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে। 31 জানুয়ারি প্রথম দিনেই সংসদের 2 কক্ষ, লোকসভা ও
রাজ্যসভায় ভাষণ দেবেন অর্থমন্ত্রী। সংসদীয় বাজেট অধিবেশন হবে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়টি চলবে 31 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। এই পর্বে রাষ্ট্রপতি বক্তৃতার জবাবি ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি বাজেট সংক্রান্ত আলোচনায় ওঠা নানা প্রশ্নের উত্তর দেবেন তিনি। এরপর 24 দিনের বিরতি। এই বিরতিতে বাজেটের নানাবিধ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। ফের বাজেট অধিবেশন শুরু হবে 10 মার্চ থেকে এবং শেষ হবে 4 এপ্রিল। এই পর্বে বিভিন্ন মন্ত্রকের ত্রাণ মঞ্জুর থেকে আরম্ভ করে সমাপ্তি হবে বাজেট প্রক্রিয়ার। পুরো সংসদীয় বাজেট অধিবেশনের পর্বে মোট অধিবেশন হবে 27টি। গত শীতকালীন অধিবেশন নানাবিধ ইস্যুতে উত্তপ্ত ছিল সংসদ। এরই মধ্যে লোকসভায় পেশ হয় এক দেশ এক নির্বাচন বিল। এই বিল বাস্তবায়িত হলে একই সময় দেশের সর্বত্র বিধানসভা ও লোকসভা নির্বাচন একসঙ্গে হওয়ার কথা। কংগ্রেস সহ বিরোধী দলগুলো তীব্র বিরোধিতা করে এই বিলের। যৌথ সংসদীয় কমিটি গঠিত হয় এই বিল পর্যালোচনার জন্য। 4 জানুয়ারি অনুষ্ঠিত হয় এই কমিটির প্রথম বৈঠক। স্বাভাবিকভাবে আসন্ন বাজেট অধিবেশনেও নজরে থাকবে এক দেশ এক নির্বাচন বিল। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। পরিশুদ্ধ জীবনের জন্য প্রয়োজন সাংস্কৃতিক চর্চা। কখনো কখনো এই সাংস্কৃতিক চর্চায় নেমে আসে অন্ধকার, থুবড়ে পড়ে যায় সভ্যতার বুক, আর মানুষ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লড়তে থাকে উত্তরণের জন্য। মূল এই ভাবনা নিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল পঞ্চমুখীর আনন্দমার্গ স্কুল। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বার্ষিক এই সাংস্কৃতিক অনুষ্ঠানে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 4টি শাখা সংগঠন একত্রিত হয়ে ব্যাংকের যৌথ উন্নয়ন মঞ্চের উদ্যোগে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মোট 10 দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন কর্মসূচি পালিত হয় বলে যৌথ উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে জানানো হয়। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরও কোনো সুরাহা হয়নি। তাই ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে 10 দফা দাবি নিয়ে এই আন্দোলন সংগঠিত করা হয়েছে বলে যৌথ উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে জানানো হয়। গত 17 ডিসেম্বর দাবিসমূহ এবং আন্দোলন কর্মসূচির ব্যাপারে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে অবগত করা হয়েছিল। এই আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবেই এই দিনের ধর্ণা সংগঠিত হয় বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা। শনিবার ধর্ণা কর্মসূচি থাকা সত্ত্বেও ব্যাংকে কোনো ধরনের গ্রাহক পরিষেবা বন্ধ রাখা হয়নি। কিন্তু এই দিনের ধর্ণা কর্মসূচির পর তাদের দাবি পূরণে সদর্থক ভূমিকা গ্রহণ না করা হলে আগামী দিনে ব্যাংকে ধর্মঘটে সামিল হবেন বলে জানিয়েছেন বিক্ষোভ প্রদর্শনকারী ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা। আগামী 27 জানুয়ারি রাজ্যব্যাপী গ্রামীণ ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের যৌথ উন্নয়ন মঞ্চের উদ্যোগে। যদি এই দিনের ধর্মঘটের ফলে কোনো সদুত্তর না পাওয়া যায় তাহলে আগামী 24 ও 25 ফেব্রুয়ারি দুদিনের জন্য ব্যাংক ধর্মঘট পালন করা হবে। কিন্তু এরপরও যদি দাবি পূরণে সঠিক পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে আগামী 15 মার্চ থেকে লাগাতার ব্যাংক ধর্মঘট চলবে বলে জানিয়েছেন বিক্ষোভ প্রদর্শনকারী ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মকর্তারা। যে নোটিশটা দেওয়া আছে 17 ডিসেম্বরে, এখানে কিন্তু আমরা জানুয়ারিতে একটা স্ট্রাইকের কর্মসূচি রেখেছি 27 জানুয়ারি। ওটাতেও যদি ওনাদের কোনো টনক না নড়ে দেন আমরা ফেব্রুয়ারিতে দুদিনের ধর্মঘট ডেকেছি। তারপরেও যদি না পারে 15 মার্চ থেকে আবেদন করব। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের বিভিন্ন দাবিগুলির মধ্যে মুখ্য দাবি হল ব্যাংকের বদলি নীতি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ম্যানেজমেন্ট নিজেদের ইচ্ছে অনুযায়ী বদলি করছেন বলে অভিযোগ কর্মচারীদের। এই ক্ষেত্রে নাবার্ডের গাইডলাইন অনুযায়ী ব্যাংকের সমস্ত ইউনিয়নের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই বদলি নীতি চালু করতে হবে বলে যৌথ উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া ব্যাংকের সমস্ত শাখা সংগঠনগুলোর অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। গ্রামীণ এলাকায় ব্যাংকের লোন সংক্রান্ত সমস্যার জন্য সঠিক গ্রাহক পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ গ্রামীণ এলাকার বেশিরভাগ লোকের নথিপত্র সই সংক্রান্ত সঠিক অভিজ্ঞতা না থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই গ্রামীণ এলাকায় সঠিক গ্রাহক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিছু সহজ উপায় অবলম্বন করতে হবে বলে জানান ব্যাংকের কর্মচারীরা। বিশেষ করে গ্রামীণ এলাকায় কিছু শাখায় টয়লেটের ব্যবস্থা না থাকায় ব্যাংকে কর্মরত মহিলাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই অবিলম্বে এই ব্যাপারে কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া আরো কয়েকটি দাবির ভিত্তিতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা। গ্রো করাচ্ছি তো আমাদেরও যা সিচুয়েশনে থেকে
ওদের জন্য মানে সম্ভব হয়ে ওঠে না যে এইগুলোকে কমপ্লাই করা। তো এটা আমাদের দাবির মধ্যে একটা জিনিস। আর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যৌথ উন্নয়ন মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি ও ধর্মঘটের কারণে ব্যাংকের গ্রাহকদের নানা সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও রাজ্যের সমস্ত গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের তাদের দাবি পূরণের পাশে থাকার আবেদন জানিয়েছেন বিক্ষোভ প্রদর্শনকারী ব্যাংকের কর্মকর্তারা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। রামচায় কর্মরত শিক্ষকদের জন্য সুখবর। এই প্রকল্পে কর্মরত শিক্ষকদের নিয়মিতকরণে একটি স্কিম গঠন করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। তবে উচ্চ আদালতের এই নির্দেশ কতটুকু কার্যকর হবে তা নিয়ে আশঙ্কা রয়েছে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে। পূর্বতন রাষ্ট্রীয় সমগ্র শিক্ষা অভিযান বা রামচায় কর্মরত শিক্ষকদের চাকরি নিয়মিতকরণের জন্য রাজ্য সরকারকে স্কিম প্রণয়ন করার নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। রামচা বর্তমানে সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত হয়ে গেছে। 27 জন শিক্ষকের দায়ের করা রিট মামলার চূড়ান্ত রায় প্রদান করেছে ত্রিপুরা উচ্চ আদালত। আগামী 8 মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা ক্রমে রিট আবেদনকারীদের নিয়মিত করার জন্য স্কিম প্রণয়ন করতে হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন ত্রিপুরা উচ্চ আদালত। পূর্বতন রামচায় নিযুক্ত হয়ে 1.5 দশক ধরে কর্মরত 3 শতাধিক শিক্ষক উপকৃত হবেন উচ্চ আদালতের এই রায়ের ফলে। উল্লেখ করা যেতে পারে, রামচায় নিযুক্ত স্নাতকোত্তর শিক্ষকরা স্থির বেতনে 1.5 দশক ধরে স্থায়ী পদে নিযুক্ত স্নাতকোত্তর শিক্ষকদের মতো পালন করছেন দায় দায়িত্ব। পরবর্তী সময়ে সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত হয় রামচা। সর্বশিক্ষা অভিযানও একইভাবে সমগ্র শিক্ষা অভিযানে অন্তর্ভুক্ত হয়। সর্বশিক্ষা অভিযানে নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণের প্রশ্নে উচ্চ আদালতের রায় মোতাবেক স্কিম করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। স্কিম অনুযায়ী একটা অংশের শিক্ষকদের নিয়মিত করা হলেও এখন অবধি বিরাট অংশের স্নাতক ও অস্নাতক শিক্ষকের নিয়মিত করা হয়নি। নিয়মিতকরণ বঞ্চিত স্নাতক ও অস্নাতক শিক্ষকরা দ্বিতীয় দফায় উচ্চ আদালতে মামলা করেন। উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চ নিয়মিতকরণ বঞ্চিত স্নাতক ও অস্নাতক শিক্ষকদের নিয়মিত করার নির্দেশ দিলেও রাজ্য সরকার কার্যকর করেনি এই রায়। এক্ষেত্রে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে রাজ্য সরকার। শিক্ষা অধিকার আইন মোতাবেক শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার অধিকারী হওয়া সত্ত্বেও 1.5 দশক ধরে অনিয়মিত হিসেবে কর্মরত স্নাতকোত্তর শিক্ষকরা। সমকাজে সমবেতন থেকেও বঞ্চিত তারা। সমগ্র শিক্ষা অভিযান নিযুক্ত শিক্ষকদের প্রতি বিরূপ মনোভাব প্রদর্শন করে চলেছে রাজ্য সরকার। শিক্ষা অধিকার আইন 2009 ও সংবিধানের 21 ক ধারা অনুযায়ী শিক্ষার অধিকার সুরক্ষার প্রশ্নে স্নাতক, অস্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকদের নিয়মিত চাকরি ও সম্মানজনক কাজের পরিবেশ জরুরি। সমগ্র শিক্ষা অভিযানে কর্মরত বিভিন্ন স্তরের শিক্ষকরা চাকরি ক্ষেত্রে নানাবিধ অনিশ্চয়তা ও বঞ্চনার শিকার দীর্ঘদিন ধরে। রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে বঞ্চনার অবসানে ও শিক্ষকদের ন্যূনতম অধিকারের স্বীকৃতিতে কোনো উদ্যোগ নেই সরকারের। তাই বারবার উচ্চ আদালতে আসতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। উচ্চ আদালতের রায়ে খুশি হলেও পূর্বতন রামচায় নিযুক্ত স্নাতকোত্তর শিক্ষকরা আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্য সরকারের এই ভূমিকা নিয়ে। উচ্চ আদালতের সদর্থক রায় অবিলম্বে কার্যকর করার আবেদন করেছেন স্নাতকোত্তর শিক্ষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
দেশের সংবিধানের মর্যাদা নষ্টের চেষ্টা করেছিলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীরা বলে মন্তব্য করলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারা সংবিধান গৌরব অভিযানকে কেন্দ্র করে শনিবার ভারতীয় জনতা পার্টির ৫৬ ধর্মনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। কংগ্রেস এবং কমিউনিস্টরা বরাবরই অশ্রদ্ধা করেছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এবং সংবিধানকে বলে ওই দিন অভিযোগ করে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি বরাবরই ডক্টর বি.এম. আম্বেদকরের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করত, ষড়যন্ত্র করত। এমনকি নির্বাচনী আনাবার প্রচেষ্টা নিয়েছিল কংগ্রেস এবং সুদীর্ঘ ৫০ সাল থেকে জওয়াহরলাল নেহরু, তারপরে ক্রমান্বয়ে ইন্দিরা গান্ধী, ক্রমান্বয়ে রাজীব গান্ধী অনেকবার সংবিধান সংশোধন করেছেন। এরপরে এই সংবিধান সংশোধিত হতে হতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এলেন, নরেন্দ্র মোদীজি পার্লামেন্টে প্রণাম করে, সংবিধানকে প্রণাম করে গণতন্ত্রের পাঠ সবাইকে শেখালেন। শেষ পর্যন্ত জেলা সভাপতি নির্বাচন প্রক্রিয়ার জন্য আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। বিজেপি জেলা সভাপতিদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি। এক্ষেত্রে মনোনয়নপত্র জমা এবং স্ক্রুটিনি হবে ১৯ জানুয়ারি। জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পদের জন্য নির্বাচন নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট জেলা অফিসে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছেন দলের নির্বাচনী রিটার্নিং অফিসার সমরেন্দ্র চন্দ্রদেব। ত্রিপুরা প্রদেশ বিজেপি জেলা সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৯ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। বিজেপির নিজ নিজ জেলা অফিসে জমা নেওয়া হবে এই মনোনয়নপত্র। ১৯ জানুয়ারি দুপুর ১টা থেকে শুরু হবে মনোনয়নপত্র স্ক্রুটিনি। ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন এর ফলাফল ঘোষণা। নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনের ফলাফলের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। নির্বাচন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত কোনো বিরোধ বা অভিযোগ ইমেলের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে জমা দিতে হবে বলেও জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের জিমন্যাস্টিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজ্যের ৪ জন খেলোয়াড়কে শনিবার সংবর্ধনা জানালেন জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি পাপিয়া দত্ত। রাজ্যের প্রতিভাবান খেলোয়াড় হিসেবে গুজরাটে সুরাটে অনুষ্ঠিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সাগর সরকার ব্রোঞ্জ পদক ও শ্রীপর্ণা দেবনাথ স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জয় করে সফলতার সঙ্গে রাজ্যের নাম উজ্জ্বল করেছে বলে জানিয়েছেন পাপিয়া দত্ত। উত্তরাখণ্ডে ন্যাশনাল জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজ্যের ৪ জন খেলোয়াড় প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করবে বলে আশা প্রকাশ করে তাদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি পাপিয়া দত্ত। আবারও বলছি, যারা উত্তরাখণ্ডে যারা যাচ্ছেন রাজ্যের ৪ জন, তাদের জন্য অনেক অনেক আমার শুভকামনা রইল এবং আমি নিশ্চিতভাবে আমি বলবো, আমি আশা প্রকাশ করছি যে তারাও সফলতার সঙ্গে সেখানে আমাদের রাজ্যের যে রাজ্যের সুনাম সেখানে থাকবে এবং তারাও কিছু না কিছু নিয়ে সে জায়গা থেকে ত্রিপুরায় ফিরবে। ত্রিপুরা জিমন্যাস্টের উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত ও দ্রোণাচার্য সম্মানে ভূষিত বিশ্বেশ্বর নন্দী ও মন্টু দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট জিমন্যাস্টদের সংবর্ধনা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ৬৮তম জাতীয় স্কুল যোগাসনে সোনা জিতল ত্রিপুরার পরিণীতা রায়। মেয়েদের অনূর্ধ্ব-১৭ আর্টিস্টিক গ্রুপে আজ এই স্বর্ণপদক লাভ করেছে রাজধানীর কামিনী কুমার সিং মেমোরিয়াল স্কুলের ছাত্রী পরিণীতা। এছাড়াও ছেলেদের অনূর্ধ্ব-১৭ রিথমিক যোগায় ব্রোঞ্জ পদক জিতেছে ত্রিপুরার অপর খেলোয়াড় সুপ্রদীপ ভৌমিক। বিলোনিয়া হোলি স্প্রিন্ট স্কুলের ছাত্র সুপ্রদীপ। এই পদক জয়ের সাফল্যের জন্য পরিণীতা ও সুপ্রদীপ দুজনকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড। মহারাষ্ট্রের কোলাপুরে আয়োজিত ৬৮তম জাতীয় স্কুল যোগাসনের তৃতীয় দিনে ত্রিপুরা ঝুলিতে এসেছে এই দুটো পদক। শনিবার সমাপ্তি হল এই প্রতিযোগিতা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।